হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আগে বলো। এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, মানে প্রচণ্ডই গরম। আর তার মধ্যে আমি কথা দিয়েও তোমাদের কথা রাখতে পারিনি, তার কারণ আমি কোনো ভিডিও ঠিকঠাক আনতে পারিনি। না অনির্বাণ ঘোষের হাইরোগ্লিফিকের দেশে, না নতুন গল্পের বইয়ের গল্প। বুঝতেই পারছো এই গরমে কি অবস্থা হচ্ছে, তার মধ্যে অফিস বাড়ি আর এইগুলো একটু সামলানো অসুবিধা হচ্ছে। তাও আমি চেষ্টা করবো এবার থেকে ঠিকঠাক আনার, আর এই সপ্তাহে দুটো ভিডিও দেওয়ার। প্রথমটাতে এইটা, ও আচ্ছা বলিনি না, সরি। প্রথমটা হচ্ছে কলকাতার কথকথা, চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় গল্প। আর এই সপ্তাহে দ্বিতীয় দিন যেটা আনবো সেটা হচ্ছে হাইরোগ্লিফিকের দেশে। তারপর লাস্ট যেটা ছিল তারপরেরটা গল্পটা। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, তো আমরা গল্পটা শুরু করি। চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কলকাতার কথকথার দ্বিতীয় গল্প, শেখালির বাবুদের খামখেয়াল। কলকাতার হোয়াইট টাউন যখন গড়ে উঠেছে সাহেবদের নিজস্ব বাসস্থান হিসেবে, তখন দেশীয় কালো মানুষদের নেটিভ টাউনও নিজেদের গড়ে তোলার কাজে ব্যস্ত। চৌরঙ্গের জঙ্গল কেটে যেমন গড়ে উঠতে লাগলো ইমারত, বড় বড় অট্টালিকা, তেমনই নেটিভ টাউনেও পচা নর্দমা, হোগলা পাতার ছাউনি দেওয়া ঘরগুলোর পাশে গড়ে উঠেছিল এক একটি রাজপ্রাসাদ। সেখানকার বাসিন্দারা নেটিভ টাউন বা ব্ল্যাক টাউনের সাধারণ মানুষগুলোর থেকে ছিল আলাদা। তারা হয়ে উঠল সমাজের বাবু। একটা নতুন সম্প্রদায়ের সৃষ্টি হলো। শাসনতন্ত্র চালাতে হলে স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিশতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব শুভরা মিশতে শুরু করলেন স্থানীয় নেটিভদের সঙ্গে। বিদেশি মানুষদের সঙ্গে যখনই এদেশীয় মানুষদের সম্পৃক্ততা বাড়তে শুরু করলো, তখন থেকেই এদেশীয় কিছু মানুষ সেই বিদেশিদের তাবেদারি শুরু করলো। মূলত গ্রামীণ জীবনের থেকে এরা নিজেদের স্বতন্ত্র করে নিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে শুরু করলো। কেউ দেওয়ান হিসেবে, কেউ মুৎসুদ্দি হিসেবে, কেউ কেউ আবার সাহেবদের পার্শ্বে আর বাংলা শেখানোর কাজে লেগে গেল। এভাবেই কলকাতার নেটিভ টাউনে একটা আলাদা সাম্প্রদায়িক চিত্র ফুটে উঠতে থাকে। একটা সম্প্রদায়ের সৃষ্টি হয় যারা নিজেদের বাবু নামের আড়ালে অহংকারী করে তুলতেন। নিজেদের মধ্যে অর্থ প্রাচুর্যের দৈরথে এরা সবসময় লিপ্ত থাকতেন। এই বাবু সম্প্রদায়ের সৃষ্টি বাবু কালচারে পর্যবসিত হয়েছিল। বাবুদেরই উত্থান কলকাতা শহরে আর্থসামাজিক ইতিহাসকে যেমন ঋদ্ধ করেছে, তেমনই ধ্বংস করেছে নিজেদের আভিজাত্যকে। অর্থ, লিপ্সা, মোহর, দম্ভে এরা পরস্পরের প্রতি ছিলেন ঈর্ষান্বিত। বিদেশি প্রভুর চাটুকারিতা করে নিজের আখের গোছানোর কাজে এদের জুড়ি নেই। তার মধ্যে কিছু কিছু বাবু সমাজ সংস্কারকের ভূমিকা নিয়েছিলেন। তাদের দানে বিভিন্ন জনহিতকর কাজ সম্পন্ন হয়েছিল। অবশ্য বাবুগিরির একটা প্রধান অঙ্গই ছিল দান করা। আমি দান করলাম, এই অহংবোধ বাবুদের মনকে সন্তুষ্ট করতে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও কলকাতায় বাবুগিরি শুরু নবকৃষ্ণ দেবের সময় থেকে। কলকাতার প্রথম বাবু তিনি, তবু তার আগে গোবিন্দরাম মিত্র ছিলেন দাপুটে ব্যক্তি, কলকাতার ব্ল্যাক জমিদার। 1740 সালে কলকাতার অধিবাসীরা ভয়ে জড়সড়। মারাঠা দস্যুরা আসছে লুট করতে। সেই মারাঠা বর্গীদের আক্রমণ প্রতিহত করার শক্তি সদ্য গড়ে ওঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্গের ছিল না। ইংরেজদের গোপন বৈঠক হলো 4 জন কমিটির সদস্য নিয়ে। তারা রিপোর্ট দিল সে সময়ে যত ইংরেজ সৈন্য শহরে ছিল তা নিয়ে কেল্লা রক্ষা করা যাবে কিনা সে নিয়ে সন্দেহ। গ্রাম কলকাতা তো অনেক দূরের কথা। এদিকে বর্গীরা ক্রমশ এগিয়ে আসছে। স্থানীয় মানুষরা নিজেরাই নিজেদের হাতে তুলে নিল শহর বাঁচানোর দায়িত্ব। 1743 সালের 23শে মার্চ কোম্পানির থেকে 25,000 টাকা কর্জ নিয়ে শুরু হলো খাল কাটা। 42 গজ চওড়া আর লম্বায় 7 মাইল। এই খাল টপকে আসার সাধ্যে বর্গীদের হবে না। বাগবাজার থেকে খাল কাটা শুরু হলো। সোজা এসে খাল চলে যাবে জানবাজার, অধুনা বেগবাগান হয়ে ডান দিকে। কিন্তু বেঁকে বসলেন উমিচাঁদ। তখন নবাব আলীবর্দীর মন্ত্রিসভার উজ্জ্বল রত্ন উমিচাঁদ। নবাবের তহবিলের দায়িত্ব তার। এই উমিচাঁদের নিজস্ব বাড়ি ছিল কলকাতার হালসি বাগানে, অধুনা সাহিত্য পরিষদ গ্রন্থাগারের কাছে। উমিচাঁদকে কেউ তখন ঘাঁটাবে না। তাছাড়া সাহেবদের কাছ থেকে যে 25,000 টাকা কর্জ নেওয়া হয়েছে, তার একজন প্রধান জমিদার উমিচাঁদ। উমিচাঁদ বলল যে তার অট্টালিকার সামনে দিয়ে খাল কাটা হলে তার অট্টালিকা ভাঙতে হবে, চলবে না। বাধ্য হয়ে ওইখানটায় খালটাকে বেঁকিয়ে কাটা হলো। অহং বজায় রইল উমিচাঁদের। পলাশী যুদ্ধের পর কোম্পানির পতাকা উড়ল বাংলায়। এত বড় যুদ্ধ জয় হলো, কিন্তু উৎসব পালন করার মতো কোনো কিছুই নেই এই পোড়া কলকাতা গ্রামে। ইংরেজদের অনুরক্ত নায়েব নবকৃষ্ণ খুলে দিলেন তার শোভাবাজার বাড়ির প্রাঙ্গণ।
সামনেই দুর্গোৎসব। সেই উপলক্ষে আসর বসল নবকৃষ্ণের বাড়িতে। নায়েব নবকৃষ্ণ হলেন রাজা নবকৃষ্ণ, পরবর্তীকালে মহারাজ নবকৃষ্ণ দেব। কলকাতায় শুরু হলো বাবু কালচারের। নবকৃষ্ণ যতই ইংরেজদের সঙ্গে নিজের সখ্যতা বাড়িয়ে চললেন, কলকাতার অন্য নব্য বড়লোকরাও শুরু করলেন ইংরেজ বন্ধুত্ব পাতাতে। কার দিকে পাল্লা ভারী সেই নিয়ে চলতে লাগলো সুপ্ত প্রতিযোগিতা। সেই নবকৃষ্ণের জ্যেষ্ঠা কন্যার বিবাহ। আমন্ত্রিত অনেক রাজা মহারাজা, কিন্তু সবাইকে ছাপিয়ে সেখানে হাজির রাজশাহীর জেলার নবাবের প্রধান উজির রায়দুর্লভের পুত্র রাজবল্লভ। রায় বেয়ে রাজা রাজবল্লভ। বিবাহ মণ্ডপে এসে তিনি বসলেন নির্দিষ্ট সিংহাসনে। একটু বাদে যেখানে হাজির মহারাজ ত্রিলোকচন্দ্র ও কৃষ্ণচন্দ্র। এরা এসেই মুর্শিদাবাদ দরবারের নীতি অনুযায়ী রাজবল্লভের সামনে দাঁড়ালেন কথা বলার জন্য। করুণা মিশ্রিত সুরে রাজবল্লভ একটা দুটো কথা বলে দর্পের সঙ্গে উঠে গেলেন নবকৃষ্ণের বৈঠকখানায়। অপমানিত মহারাজাদ্বয় ফিরে যেতে মনস্থ করলেন। ছুটে এলেন নবকৃষ্ণ। নিজের গায়ের মহামূল্য শাল দুভাগ করে ছিঁড়ে পেতে দিলেন মচ্ছলনদের উপর। হাত জোর করে বললেন, আপনাদের জন্য সিংহাসন পাতা আছে, দয়া করে যাবেন না। ওদিকে যশোর থেকে আসা কুলীন ব্রাহ্মণেরা শোরগোল শুরু করেছেন। তারা বলছেন, মহারাজ রাজবল্লভ অমৌলিক কায়স্থ, সামাজিক কাজে তিনি ব্রাহ্মণদের থেকে নিকৃষ্ট, সুতরাং ব্রাহ্মণদের নিচে তাকে বসতে হবে। কথাটা গেল রাজা রাজবল্লভের কানে। নবকৃষ্ণকে ডেকে বললেন, ওদের বলো পারিতোষিক হিসেবে প্রত্যেককে আমি 1000 করে দিচ্ছি, সব থেমে যাবে। টাকা পেয়ে ব্রাহ্মণরা নিশ্চুপ। এভাবেই বাবুদের খামখেয়ালিপনাতে এগিয়ে চলল সময়। শোভাবাজারের বনেরই বড় লোক চূড়ামণি দত্ত, তার প্রতিবেশী নবকৃষ্ণ দেব। সাধারণ মুন্সি থেকে আজ মহারাজ নবকৃষ্ণ, মাত্র এক পুরুষের বড় লোক। এই দুটি বাড়ির মধ্যে সামাজিক সখ্যতা থাকলেও রেষারেষি ছিল দেখার মতো। একদিন এক বয়স্ক দরিদ্র ব্রাহ্মণ একটি পাত্র হাতে নিয়ে রাজা নবকৃষ্ণের বাড়িতে হাজির। সামনে নবকৃষ্ণের পুত্র গোপীমোহন। ব্রাহ্মণ আর্জি জানালেন যে তার পুত্রের কানে পুজো হয়েছে। বদ্যি বলেছে, যদি দামি আতর কয়েক ফোঁটা কানে দেওয়া যায় তো অসুখ সেরে যাবে। গোপীমোহন চাতুরি করে ব্রাহ্মণকে বললেন যে প্রতিবেশী চূড়ামণি দত্তর কাছে গেলেই সে আতর একমাত্র পাওয়া যাবে, তবে এত ছোট পাত্র নিয়ে গেলে হবে না, বড় কলসি নিয়ে যেতে হবে। গোপীমোহনের দেওয়া পেতলের কলসি কাক্ষে ব্রাহ্মণ হাজির হলেন চূড়ামণি দত্তের গৃহে। চূড়ামণি স্নান করার আগে গায়ে তেল মাখছেন। ব্রাহ্মণের কথা শুনে চতুর চূড়ামণি বুঝলেন এ কার কাজ। তার হুকুমে তক্ষণি এক আতরওয়ালাকে ধরে নিয়ে এসে সেই কলসি ভর্তি করা হলো 2500 টাকার আতরে। এবার চূড়ামণি ব্রাহ্মণকে বললেন যেন তিনি নবকৃষ্ণকে সেই কলসি দেখিয়ে ফেরত আসেন তার কাছে। বিব্রত ব্রাহ্মণ তাই করলেন। তখন চূড়ামণি সেই আতর নিজের কাছে ফিরিয়ে নিয়ে ব্রাহ্মণের প্রয়োজন মতো আতরটুকু দিয়ে সঙ্গে দিলেন আরো 2500 টাকা। ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতায় 5000 টাকা গেল গলে। এক পারিবারিক বিবাহ উৎসবে নবকৃষ্ণের বাড়িতে আমন্ত্রিত চূড়ামণি দত্তর পরিবার। মেয়েদের গায়ে থাকতো ভারী ভারী সোনার অলংকার। কোন পক্ষ কাকে টেক্কা দেবে, সেবার চূড়ামণি দত্তর বাড়ির মহিলারা আসন গ্রহণ করতেই পাল্টে গেল শামিয়ানার রং। সাদা শামিয়ানার রং পাল্টে হয়েছে ময়ূরকণ্ঠী রং। রাজা নবকৃষ্ণ স্বয়ং বিস্মিত। হঠাৎ নজরে গেল চূড়ামণির মেজ মেয়ে সুরমার আঙুলে। দেখলেন সুরমার আঙুলে এক বিরাট নীলকান্তমণি। সারা জীবন নবকৃষ্ণ প্রচুর জহরত খেটেছেন, কিন্তু এমন নীলকান্তমণি কখনো দেখেননি। নবকৃষ্ণকে প্রণাম করল সুরমা। আশীর্বাদ করে নবকৃষ্ণ সুরমার কাছে তার আংটিটা একবার দেখতে চাইলেন। রাত্রে বাড়ি ফিরে সুরমা চূড়ামণিকে জানালো নবকৃষ্ণের সত্যতার কথা নীলকান্তমণি দেখে। পরদিন নবকৃষ্ণের বাড়িতে ভৃত্যের হাতে সুদৃশ্য পাত্র ভরে সেই নীলকান্তমণি ভেট পাঠালেন চূড়ামণি। সঙ্গে একটি চিঠি। আমার নিকট বেশ কিছু সংখ্যক এইরূপ নীলকান্তমণি থাকায় এবং আপনি পূর্বে এইরূপ মণি দেখার সৌভাগ্য লাভ করেন নাই জানিয়া এই লক্ষাধিক অর্থমূল্যের অঙ্গুরীয়টি আপনাকে দান করিলাম। আশা করি কোনরূপ অনুগ্রহ না করিয়াই এ দান গ্রহণ করি। চূড়ামণি দত্তর সঙ্গে নবকৃষ্ণদেবের দ্বৈরথ ছিল সে সময় সবচেয়ে চর্চিত কাহিনী। এমনকি মৃত্যুর সময়ও চূড়ামণি চাইলে নবকৃষ্ণকে টেক্কা দিতে। তিনি সজ্ঞানে গঙ্গা যাত্রা করতে চললেন। 60,000 মাইনের মুন্সী নবকৃষ্ণ রাজা হয়ে উঠে মায়ের শ্রাদ্ধে 9 লক্ষ টাকা ব্যয় করেছিলেন। এই গাত্রদাও ছিলই চূড়ামণির। বলতেন ও পাপের টাকা, কিন্তু নবকৃষ্ণ সজ্ঞানে মরতে পারবে কি? চললেন তিনি গঙ্গা যাত্রায়। যাত্রাটি বিবাহ যাত্রীর মতো হইল। অসংখ্য লোহিত বর্ণের পতাকা, দলে দলে নগর কীর্তন,
চতুর্দোলাটি নূতন রকমের সাজানো, নামাবলীর চন্দ্রাতপ, তুলসীমালার ঝালর চারিদিকে তুলসী গাছ, মধ্যে চূড়ামণি দত্ত আসন করিয়া বসিয়া আছেন, তাহার মস্তকের উপর শালগ্রাম শিলা, সর্বাঙ্গ হরিনামের ছাপে চিত্রিত, পরিধানে রক্তবর্ণের চেলি, পৃষ্ঠে নামাবলী এবং গলে ও হস্তে জপমালা। অগ্রে ঢুলিরা চূড়া যায় জম জিনিতে বাজাইতে লাগিল, কীর্তনীয়রা গাইতে লাগিল, আয় রে নগরবাসী দেখিবি যদি আয়, জগৎ জিনিয়া চূড়া জম জিনিতে যায়, জম জিনিতে যায় রে চূড়া জম জিনিতে যায়, জপ তপ করো কিন্তু মরিতে জানিলে হয়। নবকৃষ্ণর রাজবাটির সম্মুখে বহুক্ষণ দাঁড়াইয়া নানা অঙ্গভঙ্গের সহিত এই গান গাইয়া চূড়ামণি দত্ত অগ্রসর হইলেন। রাজবাটির লোক চূড়ামণি বাবু কর্তৃক এই ব্যাপারে কিরূপ মর্মাহত হইয়াছিলেন তাহা সহজেই অনিমেয়। কয়েকদিন গঙ্গাবাস করিয়া সত্য সত্য জমজিনিতে গমন করিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মহারাজা নবকৃষ্ণ 1797 সালের 22শে নভেম্বর রাত্রে নিজের খাটের ওপরেই সবার অলক্ষ্যে দেহত্যাগ করেছিলেন। বাবুদের ঘুড়ি ওড়ানো, ফানুস শোনানোর মতো বিলাসিতাকে ছাড়িয়ে গিয়েছিল বুলবুলির লড়াই। 1853-তে কলকাতার শ্রেষ্ঠ বুলবুলির লড়াইটি হয়েছিল শিমুলিয়ার বাবু দয়ালচাঁদ মিত্রের সঙ্গে জোড়াসাঁকোর নিবাসী রাজা রাজেন্দ্র কুমার রায়ের। 37 জোড়া পাখি যুদ্ধের মধ্যে 27 বারই যেতেন বাবুর দয়ালচাঁদ মিত্র। বাবুদের এই খামখেয়ালি খেলায় শামিয়ানা টাঙিয়ে হাজার হাজার লোক এনে লক্ষ টাকা খরচ হতো। বাবুদের খামখেয়ালপনার প্রচুর গল্প ছড়িয়ে আছে শহরের প্রতিটি কোণে। তার বেশ কিছুটাই ঘটনা আর বাকিটা রটনা, তবু বাবু বাবুই। এক বাবুর বাড়িতে বড় বিশাল মাপের বেলজিয়াম কাঠ গ্লাসের আয়না আনিয়েছেন। নিজের শোবার ঘরে দেওয়াল জোড়া সে আয়নায় বাবু মুখ দেখেন। অপরবাবুর কানে কথাটা গেল, তিনিও ওই একই রকমের একটি জোড়া আয়নার বায়না দিলেন, কিন্তু আয়না ডেলিভারি নেবেন অধুনা জিপিওর সামনে ফুটপাথে ভোরবেলায়। নির্দিষ্ট সময় আয়না এসে গেল। সেই বাবু তখন অপরবাবুর নায়েবকে নিয়ে নিজের ফিটন গাড়িতে চড়লেন। চালকের পাশে বসে বাবু আর অন্য বাবুর নায়েব। বাবু হুকুম দিলেন ঘোড়ার গাড়ি যেন ওই আয়নার ওপর দিয়ে জোরে চালিয়ে নিয়ে যাওয়া যায়। বাবুর হুকুম, গাড়ি উঠল আয়নায়। আয়না ভেঙে ছত্রখান। বাবু আত্মতৃপ্তি লাভ করে পাশে বসা নায়েবকে বললেন, তোমার বাবুকে বলো যে তোমার বাবু যে আয়নায় নিজের মুখ দেখে সেই আয়নায় আমার ঘোড়া তার পায়ের নাল দেখে। বাবু কালচারের কালে কলকাতার 8 বাবু বলে একটা কথা প্রচলিত ছিল। এরা ছিলেন বাবুর বাবু। এদের শিরোমণি ছিলেন রামতনু দত্ত। লোকে বলতো বাবুর বাবু তনু বাবু। এই বাবুর বাবু রামতনু দত্ত হাটখোলা বাড়ির মদনমোহন দত্তর পুত্র। তার আদেশ ছিল তার পুরো প্রাসাদ দিনে 2 বার গোলাপ জলে ধোয়া হবে, আর সেই গোলাপ জল আসতো উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে। 67 নং পাথুরিঘাটা স্ট্রিটে তৎকালীন ম্যাকিনটস বার্নের তৈরি রাজবাড়ির মালিক প্রদ্যুৎন মল্লিক, যার নিজস্ব খেয়াল ছিল দুটো এক গাড়ি কেনা আর 2 প্রাসাদোপম বাড়ি কেনা। তার 34টি গাড়ির মধ্যে 10টি ছিল রোলস রয়েস। কিন্তু শখ মেটানোর খেয়ালিপনায় দেনার দায়ে পালিয়ে যান সস্ত্রীক মধুপুর মার্বেল হলে। এক রাতে বন্দুকের গুলিতে স্ত্রীকে মেরে নিজে আত্মঘাতী হন। কিন্তু সেই মল্লিকদেরই আর এক বংশধরের বাড়ি এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে 365 আপার সার্কুলার রোড, অধুনা 279 রবীন্দ্র সরণিতে। মতিলাল মল্লিকের বাড়ি ঘড়িয়ালা বাড়ি নামে আজও খ্যাত, কারণ সে বাড়ির কর্তার খেয়ালই ছিল শুধু ঘড়ি সংগ্রহে। পাথুরিয়া ঘাটার রাস্তায় ঢুকে ঘোষদের বিশাল বাড়ি, খেলাদ ঘোষের বাড়ি। সে বাড়িতে এখনো কান পাতলে শোনা যায় ঘুঙুরের শব্দ। উচ্চাঙ্গ সঙ্গীত আর নৃত্যের ছন্দে সে গৃহ মুখরিত থাকত। সে বাড়িতে বাবুর খেয়াল হলো নতুন ধরনের নৃত্য পরিবেশন করতে হবে। যেই ভাবা সেই কাজ। তৈরি হলো বিশেষ ধরনের কড়া পাকের বিরাট সন্দেশ। সেই সন্দেশের ওপরেই নাচবে নর্তকী, অথচ সন্দেশ ভাঙবে না। দোলের দিন বাড়ির জলসা করে আবির ছড়িয়ে দেওয়া হতো মোটা করে। নর্তকীর পায়ের চাপে আবির উঠবে। বাবুরা ফাগের আনন্দে সুরায় আর সুরে মাতবেন। বাবু কালচারের প্রধান অঙ্গ ছিল বাই। বাই বাদ দিয়ে বাবুদের ভাবা যায় না। বিভিন্ন বাই নিয়ে বাবুদের মধ্যে চলত সুপ্ত প্রতিযোগিতা। বারমহলে বাবুদের রাত কাটতো বাইদের কাছে। তাই বাবুদের এই বাই বিলাস নিয়েই হুতম লিখে গেছেন, আজও স্বর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিছি কথার কি কেতা। বড়বাজারের জমিদার বিখ্যাত দেবলাকান্ত শেঠ। বিলাসিতায় তিনি ছিলেন বড় ছিলেন। বিদেশ থেকে প্রখ্যাত চিত্রকরদের নুড ছবি নিয়ে এসে সাজিয়েছিলেন সেই নাচঘর।
কিন্তু সেই নাচঘরে একদিন শোনা গেল পিস্তলের দুবার আওয়াজ। দেখা গেল পড়ে আছে দেবুলাকান্ত আর তার প্রিয় নর্তকী খুশবুবাইয়ের রক্তাক্ত মৃতকান্তর পুত্র অবলাকান্ত প্রচুর টাকা ছড়িয়ে এই খবর চেপে দিয়েছিলেন, কিন্তু বাইজি আর মদ হয়ে উঠল অবলাকান্তর নৃত্য সহচর। কিন্তু তার সেই নাচঘর দেখা যেত খুশবুবাইয়ের আত্মাকে। সেই অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করতে অবলাকান্ত 2 লাখ টাকা খরচ করে শ্রাদ্ধ করেছিলেন। শ্রীকৃষ্ণ মল্লিক পরিবারের আর এক বংশধর তৈরি করেছিলেন বিরাট প্রাসাদ জোড়াসাঁকোতে। অধুনা সেই বাড়িটি লোহিয়া মাতৃসদন হিসেবে পরিচিত। কিন্তু কি খেয়াল চাপলো, কাউন্সিলের বিরুদ্ধে মামলা শুরু করলেন। অ্যানাদার নোটিফাইং বাবু অফ দ্যাট টাইম ওয়াজ শ্রীকৃষ্ণ মল্লিক, the proprietor of the house of Lohia Hospital. He wished to have the gate of his mansion to be of Governor of Bengal, but government did not permit him to do so. He went to the primary court to get it done, but after a long case, he was defeated. Again, with his zeal to demonstrate his superiority, he went to Privy Council in England and ultimately won the battle. By that time, he became penniless. He borrowed a lot of money from Harensil, and so ultimately he had to give up his dream house to Harensil only as he was unsuccessful in meeting his debts. কিন্তু কালের পরিহাস, হরেনসিল সে যুগের একজন নামী সঙ্গীতজ্ঞ ছিলেন। বারাণসীর এক বাই এসে কলকাতার বাবুদের অপমান করেন। হরেনসিলের কানে কথাটা যায়। তিনি বাইকে আমন্ত্রণ জানান তার বাড়িতে। বাড়িতে উঠতে হবে প্রায় গোটা 20 ধাপ। সেই ধাপগুলো তৎকালীন বড় 1000 টাকার নোট দিয়ে ভরিয়ে দেওয়া হলো। বাই সে টাকা মারিয়ে উঠবে, সেই সব টাকা বাইয়ের। সেই হরেনসিলও কদর্প শূন্য অবস্থায় মারা যান। প্রদ্যোৎ মল্লিকের কাকা যদুনাথ মল্লিকের কনিষ্ঠ পুত্র মন্মথনাথ মল্লিকের ছিল ঘোড়ার গাড়ির শখ। বাড়ির রাস্তা বলে বহু দামি জাতের ঘোড়া, 9 ধরনের ঘোড়ার গাড়ি বাড়িতে। খেয়াল চাপলো ঘোড়ার বদলে জেব্রা দিয়ে ব্রুহাম গাড়ি টানাবেন। 6000 টাকায় আলিপুর জু থেকে 2টি জেব্রা কেনেন, একটি মারা যায়। 1936 সালে স্টেটসম্যানে একটি ছবি বের হয়। An Indian gentleman has trained his zebra to draw his career and is here seen in his storage equipage near the Eden Gardens. সেই যুগে ভবানীপুরের বিখ্যাত চট্টোপাধ্যায় পরিবারের ইঞ্জিনিয়ার ভোলানাথ চট্টোপাধ্যায় তার বংশের প্রথম নাতিকে নিয়ে বৈকালিক ভ্রমণের জন্য জেব্রায় টানা গাড়ি তৈরি করান। নীলমণি মল্লিকের দত্তক পুত্র রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন শিল্পের অনুরাগী। একটা আস্ত প্রাসাদ বাড়ি বানালেন 1835 সালে মুক্তারাম বাবু স্ট্রিটে। সারা বিশ্বের বিখ্যাত শিল্প সামগ্রী স্থান পেল তার মার্বেল প্যালেসে, যে প্রাসাদ আজও কলকাতার গর্ব হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যের গন্ধ মেখে। এভাবেই কলকাতার বাবুরা নিজেদের খামখেয়ালিপনায় কাটিয়ে গেছেন। তাদের যাপনচিত্রে ফুটে ওঠে এক একটি ইতিহাস। কলকাতায় প্রচলিত ছিল মা দুর্গা নাকি গয়না পরতে আসেন দা বাড়িতে, খাবার খান চোরাবাগানের মিত্রবাড়িতে, আর গান বাজনা শোনেন শোভাবাজার রাজবাড়িতে। শ্রীকৃষ্ণ দায়ের বাড়ির গহনা আসত সুদূর জার্মানি অথবা প্যারিস থেকে। 1810 সালে সে পুজো শুরু হয়। অন্যদিকে 1784 সালে ঠাকুর বাড়িতে পুজো শুরু করে নীলমণি। মায়ের গহনা এত বেশি ছিল, শ্রীকৃষ্ণ দায়ের বাড়ি যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গহনা ম্লান হয়ে গেল। রেশারেশির পর্বে জোড়াসাঁকোর ঠাকুররা স্থির করলেন সোনার গহনা সমেত মায়ের বিসর্জন দেওয়ার। অন্য চিত্রও ছিল। কাশীনিবাসী গোপাল দাস সাহেবের পুত্র মনোহর দাস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাংকার। 1800 সালে তিনি গরুদের জল খাওয়ার জন্য প্রায় 2 বিঘা জমির ওপর পুকুর খনন করান এবং পার্শ্ববর্তী 100 বিঘা জমি কিনে গোচারণের ব্যবস্থা করেন, যা আজকের গ্র্যান্ড হোটেলের উল্টো দিকের মনোহর দাস তরাগ নামে খ্যাত। এভাবে বাবু কলকাতার বাতাসে মুখরিত হতো বুলবুলির কলতান। আজ কালের নিয়মে বাবু কলকাতার যে কালচার শুধুই ইতিহাসের পাতায়। পরবর্তীকালে বাবুরা ক্রমশ মামলা মোকদ্দমায় জেরবার হয়ে গেছেন। দুর্গাপুজোর আড়ম্বর কমেছে, কিন্তু বুলবুলির লড়াই থেমে থাকেনি। ছড়া ছড়িয়েছিল কলকাতায়। দুর্গাপুজোয় ঘন্টা নাড়ো, খোকা হলে বাজায় ঢাক, কাকাতুয়া ছেড়ে দিয়ে খাঁচায় পড়লেন নাকি কাক। বিষয়কর্ম গোল্লায় গেল, লড়িয়ে কেবল বুলবুলি, প্রকৃতি বিকৃতি হায় হায়, মারা গেল লোকগুলি।
তো বন্ধুরা, সেকালের বাবুদের খামখেয়াল গল্পটা এখানেই সমাপ্ত। তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি তো আগেই বললাম এই সপ্তাহ আমি আর একটা গল্প নিয়ে আসছি, সেটা অন্য, সেটা তো তোমায় তখনই বললাম। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সাবধানে থেকো।